নমস্কার। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কর্মসূচি সংগঠিত হচ্ছে বা কর্মসূচি এখনো চলছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব, সংশ্লিষ্ট জায়গার বিধায়ক, মন্ত্রী, অন্যান্য জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব ময়দানে রয়েছেন। তারা বিজেপির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বর্ণময় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনে কি কর্মসূচি নেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকে তা জেনে গেছেন। তা নিয়ে আজকের আয়োজন। আপনারা কথা বলুন, আমরা বলছি বা আমাদের মতন করে বিষয়টি উপস্থাপন করছি আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করার জন্য। মাটির উর্বরতা মাপছেন মানিক, বিপ্লব, রাজীবরা, এবং কিভাবে কর্মসূচি গ্রহণ করে মানুষের কাছে পৌঁছা যায়, মানুষের কথাগুলো রপ্ত করা যায়, সবকিছু বিষয়ে যেন এই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন কর্মসূচি যেমন রয়েছে, সাংগঠনিক বিষয় নিয়ে কর্মসূচিকে জোরালো করার চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় গেছেন পার্টির প্রতিষ্ঠা দিবস কেন্দ্রিক কর্মসূচিকে কেন্দ্র করে, এবং বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তিনিও একাধিক জায়গায় অংশগ্রহণ করেছেন। বিজেপির অন্যতম নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব তিনিও বিভিন্ন জায়গায় গেছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকেই কর্মসূচি থেকে এই রাজ্যের বুকে বিরোধী হিসাবে কংগ্রেস এবং সিপিআইএমকে নিশানা করে রাজনৈতিক বক্তব্য যে জোরালো করেছেন বা তেজি করেছেন, আপনারা অনেকেই তা জেনেছেন, বুঝেছেন বা জানার চেষ্টা করেছেন। সেদিক থেকে এই সময়ের মধ্যে প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেস বা সিপিএম কাকে টার্গেট করতে চায় বিজেপি, সেটা বোধহয় এই কর্মসূচি থেকে বেরিয়ে আসছে। সেদিক থেকে আপনাদের প্রত্যেককে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা। আপনারা প্রত্যেকেই কথা বলবেন। আমরা শুরুতে কয়েকটি বিষয় আরো একবার বলে রাখি, প্রতিদিনের মতন আপনি যখন আমাদের এই অনুষ্ঠানে কথা বলবেন তখন অন্য কোনো মাধ্যম থেকে আপনার কথা শোনার চেষ্টা করবেন না। আপনি সরাসরি কথা বলবেন, তারপর রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। বিভিন্ন মাধ্যম রয়েছে, মাধ্যম থেকে বক্তব্যগুলো শুনবেন। তার সঙ্গে আপনি যখন বক্তব্য রাখবেন সময়ের প্রতি একটা দৃষ্টি রাখবেন। কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, আপনার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবেন। আর আরো একটি অনুরোধ, কোনোভাবেই ব্যক্তিগত কোনো আক্রমণ বা রাজনৈতিকভাবে বিজেপিকে আপনি পছন্দ করেন কিংবা করেন না, বা বলতে পারেন আপনি বিজেপির বিরুদ্ধে কথা বলবেন, সেদিক থেকে কোনোভাবে এমন কোনো শব্দ চয়ন করবেন না, এমন শব্দ উচ্চারণ করবেন না যে দিক থেকে এই গোটা লাইভ অনুষ্ঠানটি কোনো না কোনোভাবে একটা প্রশ্নবোধকে কেউ রাখবেন বা রাখার চেষ্টা করবেন, বা বলা যায় অনুষ্ঠানটি নিয়ে প্রশ্ন উঠবে। আমি সকলের কাছে অনুরোধ করি, আপনারা যে রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকুন না কেন, আজকের প্রাসঙ্গিক বিষয় বিজেপির যে কর্মসূচি প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সেই বিষয়ে থাকবেন, সেই বিষয়ে কথা বলবেন। আমরা আপনাদের কথা শুনবো, তার পাশাপাশি বক্তব্য শুনবো, নেতৃত্বের প্রতিক্রিয়া শুনবো যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং কর্মসূচিকে জোরালো করার চেষ্টা করছেন। এখানে আমাদের যে ৪৬তম ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস, সে উপলক্ষে একটা প্রোগ্রাম রাখা হয়েছে। যারা এখানে অ্যাক্টিভ, যারা মেম্বার, তাদেরকে নিয়ে সম্মেলন। তো এখানে তো যা সম্মেলনে যা হয় আমরা কথা বলেছি, সমস্ত অ্যাক্টিভ মেম্বার এবং অন্যান্য যারা ছিল তাদের সাথে কথা হয়েছে। এর মধ্যে প্রায় 50টা ফ্যামিলি, এর মধ্যে 140 জন আমাদের আজকে এখানে যোগদান করেছে, এবং তারা মূলত কংগ্রেস এবং সিপিএম পার্টির থেকে এসেছে, এবং ওনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আসার। আমি আপনাদের মাধ্যমে অন্যান্য যারা জনজাতি ভাই বোনেরা আছেন, যে মোদিজি যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করেন, আমাদের সরকারও যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করেন, এগুলো জেনে আপনারা যদি ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেন আগামী দিনে, তাহলে যে মাটির উর্বরতা মাপছেন বিপ্লব দেব, প্রাক্তন মিনিস্টার আর আমাদের রাজ্যসভার সাংসদ, বর্তমানে সাংসদ যিনি আছেন। তো কি বলবো, উর্বরতা হতে লাভ নেই, অনেক বুঝে গেছে, মানে কি বলবো, কথার সাথে কাজের কোনো মিল নেই। ওনারা বলেছিলেন আমাদের কৈলাসহরে এরোপ্লেন চালু করবেন, আমাদের এয়ারপোর্ট চালু করবেন, আমাদের কৈলাসহরে রেল ব্যবস্থা চালু করবেন। শুধু আমাদের কৈলাসহর নয়, সারা ত্রিপুরাতে এমন চলছে রাপ্পাবাদীর কাজ। তো মানুষ বুঝে গেছে দাদা, সামনে দিয়ে ওরা থাকবে না, সামনে আগামী দিনে ভবিষ্যৎ কংগ্রেসই আসছে ত্রিপুরাতে। ধন্যবাদ।
তাহলে এই রাজ্যকে শক্তিশালী করতে পারবো, দেশকে শক্তিশালী করতে পারবো। স্যার আগামী যে এই বিধানসভা 26-এর যে এডিসি ইলেকশন আছে, ওই ইলেকশন নিয়ে যে আপনি যে বিজেপির তরফ থেকে কি মনে আছেন যে পার্টি নমস্কার। না ইলেকশন হবে, আমরা ইলেকশন লড়বো, এত অসুবিধা নেই। আমরা তো হ্যাঁ, বলুন। আজকে বিজেপির প্রতিষ্ঠা দিবস, মুখ্যমন্ত্রী উপস্থিতিতে বললেন তাদের প্রতিষ্ঠা দিবসই কি আর মৃত্যু দিবসই কি? কারণ তারা তো কথায় মিথ্যা করে। কারণ আমরা দেখছি আপনার মাধ্যমে বিশালগড়ের বিধায়ক যুব মোর্চার নেতা কালকে একটা সাংবাদিক সম্মেলন করছিল। উনি বললো যে আমি 2018 থেকে মেরুদণ্ডহীন যে যুব মোর্চা তারা চিন্তা করলো না যে আমরা যখন 2017-তে ক্ষমতা আসার জন্য 18 নির্বাচনে 50,000 চাকরি 300 বছরে দেওয়া হবে সেই প্রতিশ্রুতিটা দিছিল, 340 টাকার 11 গিরি করা হবে সেই প্রতিশ্রুতি দিছিল। কিন্তু এই যুব মোর্চার নেতা যুবকদের জন্য কি করবো, কিন্তু দেখা গেল উনি এই কথা প্রশ্ন করার মতো উনার ক্ষমতা হইছে না তাদের নেতৃবৃন্দকে যে কেন 50,000 চাকরি বছরে দেওয়ার কথা, আজকে 7 বছরের 3.5 লক্ষ চাকরি হওয়ার কথা, কেন অন্তত 2 লক্ষ চাকরি হইল না? উনার মাথায় কি ধরনের রাজনীতি করে আজকে 2018 থেকে 2025 অব্দি কত হাজার কর্মচারী রিটায়ারমেন্টে গেছে তার হিসাব যে যুব মোর্চার কাছে নাই। তারা সাংবাদিক সম্মেলন কইরা এবং বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ করে, তারা কি মনুষ্যত্ব আছে বলে আমরা মনে করি না? তারা মনুষ্যত্বের আওতায় পড়ে না। কারণ আমরা দেখি বিরোধী দলের তাদের নেতা নেত্রী চারণ করে মন্ত্রী খণ্ডিত যেইভাবে আক্রমণ করে জাত নিয়া, দল নিয়া, একজন সম্প্রদায় নিয়া, নিম্নমানের রুচি আর তার হইতে পারে। এই ধরনের নিম্নমানের রুচি দ্বারা প্রতিষ্ঠা দিবস কি আর মৃত্যু দিবসে কি বলা? জানি আমরা তো এখন ভারতীয় জনতা পার্টির শুধু একাতই সরকার না, এখন আমাদের সাথে আইপিএফটি আছে, মোথা আছে। আমরা সব পার্টির সাথে কথা বলে কিভাবে আমরা রণকৌশল নেব সেটা আমরা সবাই কথা বন্ধুগণ, ব্রু রিয়াং শরণার্থীদের সম্পর্কে আপনাদের এইগুলো বুঝতে হবে, বলতে হবে সবাইকে যে এই সরকার কি করেছে। ব্রু রিয়াংদের খালি শুনতো আর খালি ওই কুম্ভীরাশ্রু যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছে। কিন্তু এই সরকার এসে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে সেখানে ব্রু রিয়াং যারা শরণার্থী তাদের বিভিন্ন জায়গায় 12টা জায়গার মধ্যে তাদেরকে বসবাসের সুযোগ সুবিধা করা হয়েছে, তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট দেওয়া হয়েছে, এখানে স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে বিজলি দেওয়ার ব্যবস্থা করেছে, স্কুল করে দেওয়া হয়েছে, স্বাস্থ্যের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রায় 800 কোটি টাকার মতো এখন পর্যন্ত খরচের সেখানে সেই প্রথমে 500 কোটি টাকা ছিল, এখন 800 কোটি টাকা খরচ করে এই যে চুক্তি হয়েছে সেটাকে বাস্তবায়িত করেছে এবং সেটা সম্ভব হয়েছে আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি আমাদের অমিত শাহজির জন্য। আজকে আমরা রিক্সা পড়ি এখানে বন্ধুগণ যেখানে যাই, আজকে আপনারা জিআই ট্যাগ পেয়েছে এই রিক্সা। কোনদিন ভাবা যায় আন্তর্জাতিক স্তরে আজকে জনজাতিদের আমাদের বোনদের মায়েদের এই রিক্সা তৈরি, তো সেই রিক্সা আজকে আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার থেকে বাইরে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে জিআই ট্যাগ আমাদের যে পাইনাপল জিআই ট্যাগ পেয়েছে, এই যে আনারস যে আছে আমাদের সারা পৃথিবীর মধ্যে আমাদের ত্রিপুরার আনারস এখন এই যে স্টেট ফুড হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি। আমাদের যে মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে যে পেরা হয় সেটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, আপনারা সবাই জানেন বন্ধুগণ। পাঁচশো যেটা মায়া বোনেরা বানায় সেটাও জিআই ট্যাগ পেয়েছে। তা আমাদের কোনো অংশে কম নয়, খালি তার পরিচয় করার যে রাস্তা সেটা খুঁজতে হবে। আপনাদের সেই রকম নেতা থাকতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি সেই ধরনের নেতা আমাদের মধ্যে আছে যারা জনজাতিদের কথা বলে তাদের সম্পর্কে চিন্তা করে। আপনারা ভাবুন তো, জনজাতিদের কোনোদিন ভেবেছেন যে 7 জন জনজাতিদের পদ্মশ্রী
পদ্মশ্রী দিয়ে ওনাদেরকে সম্মান করেছেন। আপনারা সবাই জানেন গত 2019 থেকে আরম্ভ করে গত বছর পর্যন্ত 7 জনকে এই পদ্মশ্রী দিয়ে দেওয়া হয়েছে। এর আগে তো কাউকে দেওয়া হয়নি বন্ধুগণ। আমরা আজকে ককবরক ভাষা যাতে মর্যাদা দেওয়া হয়, অনেকে অনেক কথা বলবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার এসে আমরা কি করলাম? আজকে আমরা বড়মোড়া পাহাড়ের নাম আমরা কি দিলাম? হাতাই কত। আমরা কি দিয়েছি? হাতাই কত। আমরা গন্ডা তুইসার যে নাম আগে কি ছিল? গন্ডা ছড়া, সেটাকে গন্ডা তুইসা করেছি। আমরা 18 মোড়ার নাম হাচুক বেরেন আমরা নাম দিয়েছি। নাম দেওয়াটা বেশি নয়, কিন্তু এই যে সম্মান দেওয়া, আমরা সেই সম্মানটা আমরা দিয়েছি। আজকে গড়িয়া পূজার একদিনের ছুটি পাওয়া যেত, সেই জায়গায় আমরা 2 দিনের ছুটি আমরা দিয়েছি বন্ধুরা। বিবেকম কিশোর মানিক্য বাহাদুরের 19 আগস্ট আপনারা জানেন যে ওনার জন্মদিন, সেই জায়গায় আগে ছুটি ফুটি তো দুর্বস্ত, সেই জায়গায় আমরা ওনার সেই দিনটি আমরা ছুটি ঘোষণা করেছি সরকারিভাবে। বন্ধুগণ, আমরা আজকে যেভাবে এখানে ত্রিপুরাতে জাতি জনজাতিদের যাতে উন্নয়ন হয়, আমরা কিন্তু অনেকভাবে আমরা চেষ্টা করছি। যারা আমাদের ছেলে মেয়েরা আছেন তাদের প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, বিভিন্ন যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলে যাতে ওদের অসুবিধা না হয়, বিভিন্নভাবে বায়োমেট্রিক যে অ্যাটেন্ডেন্স সিস্টেম, তারপর স্যানিটারি প্যাড বেন্ডিং মেশিন, ইন্টারনেট সংযোগ, কম্পিউটার সেট, সিসিটিভি ক্যামেরা, স্মার্ট সিটির ব্যবস্থা টাটা স্কাইয়ের মাধ্যমে, স্মার্ট ক্লাস, মানে বিভিন্ন আলমারি, স্কুল ব্যাগ, সোলার ল্যাম্প ফিটার, জলের ট্যাঙ্ক ইত্যাদি বলতে হবে, না বললে কেউ শুনবে না। এগুলো নিয়ে মানুষকে বলো। এই সরকারই আছে যে জনজাতিদের সম্পর্কে বুঝে, খালি ভোট দিলেই হবে না, সত্যিকারের অর্থে আমরা জনজাতিদের জন্য আমরা কাজ করছি, সেই কথাগুলো বলতে হবে। আমরা বিনা পয়সায় যারা জনজাতি ছেলে মেয়েরা আছে তাদের আমরা পাঠ্য বই দেওয়ার ব্যবস্থা আমরা করেছি বন্ধুগণ। আমরা এর মধ্যে 3টি ডিগ্রি কলেজে হোস্টেল আমরা তৈরি করেছি। আগরতলা উমেন্স কলেজে সেখানে জনজাতিদের জন্য একটা হোস্টেল করেছি। ফটিকরায় আম্বেদকর কলেজে সেখানে একটা হোস্টেল করেছি। গন্ডাচড়া সরকারি কলেজে সেখানেও একটা হোস্টেল আমরা করেছি। আর পড়াশোনার কথা যদি বলেন, আগে কটা ছিল? 4টা মাত্র একলব্য স্কুল, আর এখন কটা হয়েছে? 21টা একলব্য স্কুল। এর মধ্যে প্রায় 6টা হয়ে গেছে, আরো বাকিগুলো আগামী অর্থ বছরে সেটা কমপ্লিট হবে। আমরা বর্তমানে রাজ্যে যে বিশ্রামাগার আছে, জনজাতি বিশ্রামাগার, 13টির মতো বিশ্রামাগার আমরা এর মধ্যে চালু রয়েছে, আরো আগামী দিন আমরা করব, এই আশ্বাস আমি দিতে পারি। আমাদের 84টি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি বর্তমানে। আগামী দিন আরো কিছু বনধন প্রকল্প আমরা। হ্যাঁ বলুন, কথা বলুন। আপনার হ্যালো, কথা বলুন। আপনার কতগুলি জিনিস আমি লক্ষ্য করছি। আপনার কাছে কথা বললে তার সঠিক উত্তর পাওয়া যায় না। একটা হচ্ছে আপনার জিনিস এখন আমরা দেখতেছি হালকা, যেমন আমরা ব্যালেন্স ব্যাপার এর আগের দিন এখন গেলে এটার উপর প্রস্তাব নাই, জন্য আমরা কোথাও করছি। আমরা শুধু যে কথাটা লিখছেন এদেরও রিপোর্টগুলি প্রত্যাশার দরকার। প্রথমত পৃথিবীর হয়েছি, কিন্তু এখানে দিচ্ছেন মাটির বর্বরতা, এই যে মাটির বর্বরতা, এরপর মানিক বিপ্লব এগুলি সংশোধন করলে আমার মনে হয় ভালো হয়। যেমন টিভিটার কি আমরা রাখছি, টিভিটার পুরা ভাষাটা আমরা সবসময় নাম করি, না এই জন্য অনেক সময় আমরা কথা বলতে সুবিধা পাই। তো আপনার কাছে অনুরোধ, আপনি যাতে পুরো ভিডিওটা আমরা দেখতে পারি, উপরের লেখাটা
করলে আমাদের পক্ষে ভালো হয়। ধন্যবাদ। কিছু বনধন প্রকল্প আমরা করব, এতে করে ঝাড়ু, আমলকি, যেমন তেঁতুল, গন্ধকি, যা জনজাতি ভাই বোনের যে প্রোডাক্ট করে সেটাকে নমস্কার, বিক্রি কে করার বলছেন? জন্য এই 84টি বনধন বিকাশ কেন্দ্র আমরা কতজন বেরিয়ে গেছে হিসেবটা তারা দেয় না, তারা অন্য হিসেব দিতে দেন। আমার কত কত নিয়োগ হয়েছেন, তারা নিজেকে কত এটা হিসাব দেয়, কিন্তু কতজন কর্মচারী এটা হিসাব দেয় না। আর তাদের দল থেকে 18 থেকে 25 কত এখান থেকে গেছেন বা কখন দল থেকে গেছেন সব বলে না। কত নিয়োগ হয়েছেন এটা শুধু বলে, কতদিন তাদের থেকে সরে গেছেন এটা কোনো বলে না। এসব দিতে হবে না সবাইকে। আমাদের এত ছিল আগে, এখন এত কম দেখেন, এখন নতুন হয়ে এভাবে মানুষ বুঝতে পারবেন। কারণ মানুষ তো সব বোকা টিকার বুঝবেন না, পার্সেন্টেজে কম গেছেন উনি বুঝেন, পাবলিকও বুঝলেন। বনধন বিকাশ কেন্দ্র আমরা এই ত্রিপুরাতে আমরা করেছি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে 69,000 হেক্টর সুপার 100 প্রোগ্রাম একটা এবার চালু করছি আমরা। সেখানে যারা মেধাবী জনজাতি শিক্ষার্থীরা আছেন তাদের যাতে ইউপিএসসি, নিট, জি এইগুলোর মধ্যে কম্পিটিশন করতে পারে, তার জন্য তাদের প্রতিযোগিতামূলক যে ব্যবস্থা, তার জন্য ফান্ডিং করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা এই সরকার সেই কাজটা করছে। আপনারা সবাই জানেন যে উপজাতি, আগে উপজাতি বলতো, আমরা কিন্তু উপজাতি বলি না, আমরা বলছি জনজাতি। এবং জনজাতি উপজাতি কল্যাণ দপ্তরের নাম পরিবর্তন করে এখন আমরা কি নাম দিয়েছি? জনজাতি কল্যাণ দপ্তর। আপনারা সবাই জানেন, এটা বারবার বলতেই হবে যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা সিঙ্গার বিল, আপনারা জানি না অনেকে জানেন কিনা, আমাদের যে এয়ারপোর্ট সেই বীর বিক্রম কিশোর মানিক্য বাহুদেব ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল সেই সিঙ্গার বিল এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট বলা হয়। সেই জায়গায় পরবর্তী সময় সেটা আগরতলা এয়ারপোর্ট হয়। আর আগে 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি কিভাবে রাজন্য আমলকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে যাতে ওদের সম্পর্কে কেউ না জানতে পারে। আমাদের সরকার এসে বীর বিক্রম কিশোরের নামে আজকে উৎসর্গ করা হয়েছে এবং ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন। শুধু তাই না, ভারতবর্ষের অনেক এয়ারপোর্ট থেকেও সেটা সুদৃশ্য এবং সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। আজকে বাইরের থেকে যখনই কেউ আসে বলে আমরা তো ভাবতেই পারি না ত্রিপুরার মতো এইরকম একটা জায়গায় এত সুন্দর একটা এয়ারপোর্ট হতে পারে। এবং যখনই রাস্তায় ওরা বেরিয়ে আসে, সে এয়ারপোর্ট থেকে যখন আসে সমস্ত জায়গায় বলে এত সুন্দর আগরতলা ত্রিপুরা হতে পারে আমরা কোনোদিন ভাবতে পারি না। এখান থেকে যখন মার বাড়িতে যান, মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে যান, রাস্তাগুলো দেখে এরা আশ্চর্য হয়ে যাচ্ছে, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। সেই কাজটা আমরা করছি। আমার ঠিক বাড়ির সামনে, আপনারা শুনে খুশি হবেন, যে একটা আইল্যান্ড ছিল কামানচুমনি। কামানচুমনি তো সবাই চিনি, সেই কামানকে কিন্তু ঢেকে রেখেছিল আগের সরকার। আমরা সেটা ওপেন করে কারা কারা এই কামান সেটাকে উদ্ধার করেছিল, কিভাবে নিয়ে রাজনৈতিক মাটির যে উর্বরতা মাপছেন বলছেন, আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য দেখছি আমি বলবো এবং আপনাদের ক্যাপ্টেন যাদের নাম বলছেন ওনাদের মাটি কিন্তু একদম উর্বর নয়, একদম নয়। নামে একটা জাতি নিয়ে বলবো অনেক উত্থাপন করছেন। তারপর কি বিদ্যালয় 2009 যখন শিক্ষা অধিকার আইন চালু হয়েছিল, আমাদের কুয়ারঘাটে প্রথম একলব্য বিদ্যালয় চালু হয়েছিল। মানে অন্য ডিস্ট্রিক্টে ছিল, কিন্তু অনুগুল ডিস্ট্রিক্টে এটা প্রথম হয়েছিল। এখন একটা দোলাই ডিস্ট্রিক্টে হচ্ছে মাসি এলাকায় এগুলো কেন্দ্রের প্রকল্প। আমাদের
মাদার স্কুল, বিভিন্ন চিলড্রেন ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, এটার মধ্যে অনেক একটা দুর্নীতি চলছে। বিভিন্ন রকমের ফিস আদায় করা হচ্ছে, অভিভাবকরা ধর্ণা দিচ্ছেন, তালা মারছেন। এটা কিন্তু বলে দিই, এই স্কুলের অনেক ছাত্রছাত্রী রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুনলাম কোন ভারতীয় নাকি ভারতের সরকারি নাকি এটা এনজিও দিয়ে খাওয়া হয়েছে। এটা কিন্তু চলছে না, এটা মানে যদিও বেসরকারি, গতকাল সম্ভবত এসডিএমের কাছে গিয়েছিলেন অভিভাবকরা। যেগুলো বলা, যেগুলি শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র এবং রাজ্যের কিছু কিছু বিষয় আছে, সবাই জানে না, আপনারা জানেন, আমরাও অনেকে জানেন। কেন্দ্রের বিষয় আলাদা, রাজ্যের বিষয় আলাদা। কিছু কিছু বিষয় আছে কেন্দ্র রাজ্য মানে যৌথ থাকে। শিক্ষা বিষয়টা রাজ্যের, আর উনি যে বলছেন এগুলো নবোদয়, এরা সম্পূর্ণ কেন্দ্র, সেন্ট্রাল গভর্নমেন্টের। এই বিষয়ে কিছু বলছেন না। তারপর গ্যাসের দাম বাড়ছে গতকাল 50 টাকা, বা একদম ভর্তুকিহীন, ভর্তুকি সবার জন্য তেলে ট্যাক্স যদিও ইতিমধ্যে মনে করুন গ্রাহকদের প্রভাব পড়ছে না। এপ্রিল এপ্রিলের লাস্ট বা মে মাসে দেখবেন গ্রাহকদের ভোক্তাদের দাঁড়ে কিন্তু কম পড়ছে। কারণ হলো ডোনাল্ড ট্রাম্প যে শর্ত দিয়েছেন, এটা অন্যরকম বিষয়। কিন্তু শুধু রাজ্য সরকারের মদত চললে ভালো লাগে। রাজ্যের যে এখতিয়ারভুক্ত বিষয়গুলো আছে, কে কি পাচ্ছে না পাচ্ছে, আমাদের ট্যাক্স উঠিয়ে দেখ না, তেল বা গ্যাসের রাজ্য সরকার কিন্তু অনেক প্রচুর পরিমাণে চেষ্টা করছে শুধুমাত্র ট্যাক্স এগুলি কমিয়ে দিতে, তো আমরা কম দামে খেতে পারি। এগুলিকে বৃষ্টি ঘোরানোর জন্য এসব চলছে। হ্যাঁ, আর মাটি উর্বর নয়, উর্বরতা ইতিমধ্যে মানে এই 2025 সম্ভবত কৃষি নির্বাচন হতে পারে, কিন্তু পাহাড়ের অবস্থা বেশি ভালো নয়। যদি এক দুইটা আঞ্চলিক দল তাদেরকে সাহায্য না করে, তাহলে মনে করুন 500 পদ্ধতি বিসি আছে, মনে করেন 2% পাহাড়ের অবস্থা খুব খারাপ। আমরা পাহাড়ের অঞ্চলে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা থাকে, জল নাই, প্রতিদিন পাহাড়ের মধ্যে হাহাকার করে রাস্তা করছে। তার করেছিল, কিভাবে নিয়ে এসেছিল, তার ইতিহাস আমরা সেখানে আমরা এবার তুলে ধরেছি। কিন্তু তার পাশে আরেকটা আইল্যান্ড ছিল, আমার বাড়ির ঠিক পাশে, আমার পাড়ার সামনে। সেটাকে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা দেখেছি এখানে যে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি এই জায়গার মধ্যে আমরা সেখানে বসিয়েছি, এবং ওনাকে প্রকৃত অর্থে সম্মান যেটা দেওয়ার সেটা আমরা করেছি বন্ধুরা। এবং আপনারা শুনে খুশি হবেন, এই 0 পয়েন্ট বলে এটা, আজকে এই যে জায়গা থেকে আমরা দেখতাম ছোট থাকতে, সেখানে 0 মাইল একটা 0 ফলক ছিল, আস্তে আস্তে করে সেটা মাটির নিচে ঢুকে গেছে, সেটাকে উপরে উঠিয়েছি। অর্থাৎ এখান থেকে আজকে যদি উদয়পুর কত মাইল, আমরা বলতাম 50 মাইল। তো কোথার থেকে এটা শুরুটা কোথায়, নোবডি নিউ, সেটাকে উঠিয়ে আমরা সেখানে প্রকৃত অর্থে ওনাকে সম্মান দিয়েছি, এবং 0 ফলককে উঠিয়ে সেখানে আমরা এখন সুন্দর একটা জায়গা সেখানে আমরা সেখানে আমরা করতে পেরেছি। আমরা টিটিএডিসির নাম পরিবর্তনের জন্য, আমাদের ক্যাবিনেটে ডিসিশনের পর ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে, আপনারা শুনেছেন, সেটা আমরা পাঠিয়েছি। আমাদের টিটিএডিসির এলাকায় কটা আসন, 28টা। আমরা যাতে আরো, আমরা জানি যে বহু যারা মানে জনজাতিদের অনেকের যাদের রিপ্রেজেন্টেশন নেই, যাতে প্রতিটা লোকের রিপ্রেজেন্টেশন হয়। আমাদের 19টা জাতি গোষ্ঠী, তারপরেও তো সাবট্রাইবস আছে, তাদের যাতে রিপ্রেজেন্টেশন হয় সেটাকে বাড়িয়ে আমরা 50টা করার জন্য আমরা দিল্লিতে আমরা পাঠিয়েছি বন্ধুদের। শুধু তাই না, আমি যখন রাজ্যসভার সদস্য আমি ছিলাম, আপনারা শুনে খুশি হবেন যে ডার্লং কমিউনিটি, আমি যখন প্রথম রাজ্যসভাতে গেলাম, আমাকে এসে বললো যে এবার কিন্তু একটা ডার্লং কমিউনিটিকে ট্রাইবেল গোষ্ঠীর মধ্যে মানে ঢুকানোর জন্য আজকে আপনার বলতে হবে। তো আমি সমস্ত 1 ঘন্টা আমাকে সময় দিল, এবং আমার প্রথম যেদিন আমি ওথ নিলাম, তারপরের দিনই আমি যখন এই খবরটা নিলাম ডার্লং কমিউনিটির কি বিষয়, সেটাকে আমার সেদিন আমার বলতে হলো। সেদিন আমার দ্বিতীয় দিন ছিল,
এবং সেদিনই কিন্তু বিল পাস হয়েছে বন্ধুগণ। এটা আমার জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমি জনজাতিদের জন্য সেদিন একটা কিছু বলতে পারলাম। তৃতীয় দিনের পরে তো একজনে হয়ে গেল, এরপর তো এসে আবার মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, আপনারা সবাই জানেন। তো এইসব ইতিহাস, কিন্তু আমার সবচেয়ে খুশি যে এই দিন অন্তত পক্ষে আমি গিয়ে এই রাজ্যসভার মধ্যে আমি গিয়ে জনজাতিদের জন্য কিছু বলতে পারলাম। আজকে আপনারা সবাই এক সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে আমাদের কল্যাণপুর বিধানসভায়। শুধু কল্যাণপুর নয়, সারা দেশব্যাপী। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের কল্যাণপুর বিধানসভার উত্তর গিলাতুলি এডিসি ব্রিজে আমরা আজকে গাঁও চলো অভিযান করছি এবং এখানে প্রচুর সংখ্যক সেখানে জনজাতি মায়েরা, বোনেরা, অভিভাবকরা এবং যুব ভাইরা আমাদের সঙ্গে রয়েছে। প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি এবং তাদের সুযোগ সুবিধা বা এই সরকার যা দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকে পাচ্ছে কিনা, মানুষ খুশি এবং আমরাও তাতে অত্যন্ত খুশি এবং প্রচুর সংখ্যক মানুষ সাড়া দিচ্ছে আমাদের সরকারের পক্ষে। কাজেই আমাদের কাজ একটাই, এই প্রতিষ্ঠাতা দিবসকে সামনে রেখে শুধু গাঁও চলো অভিযান নয়, তার পরবর্তী সময় চপল বৈঠক রয়েছে, আজকে বিকালবেলাও সম্মেলন রয়েছে, বিশিষ্ট আমাদের যারা অ্যাক্টিভ মেম্বারশিপ, একটার পর একটা কর্মসূচি রয়েছে, প্রত্যেক জায়গায় চলছে। যাই হোক, আমরা আমাদের সেই কর্মসূচিকে আগামী দিন বাস্তব রূপ করার জন্য প্রত্যেকটা এলাকায় পার্টির নির্দেশে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। এবং সমন্বয়ের মনোভাব না থাকলে এটা কোনোদিন সম্ভব হতো না। মাত্রই যে এটা করে দেখিয়েছি এবং তারপর থেকে 10টা বছর শক্তিশালী বিরোধী দলের ভূমিকা 2004 থেকে 14 পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নিয়েছে। 14 সাল এলো, এর আগেও সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক বিশ্লেষক, পণ্ডিতরা, দেশে বিদেশে সবাই এক বাক্যে বলেছেন যে ভারতবর্ষে এককভাবে কোন রাজনৈতিক দল আর ক্ষমতায় আসবে না, হয় এনডিএ নয় ইউপিএ, এইভাবে 5 মেশিনি সরকার হবে। কিন্তু সব ধারণাকে উল্টে দিয়ে বিজেপি কাকে কোথা থেকে তুলে এটা কেউ আন্দাজও করতে পারবে না। গুজরাট থেকে তুলে এনে যিনি পুরো গুজরাটকে সাজিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, সামনে রেখে নির্বাচন করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সারা পৃথিবীকে ভুল প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি এককভাবে ক্ষমতা দখল করেছে। কিন্তু তারপরেও শরীরকে সম্মান দিয়েছে, সঙ্গে রেখেছে, এগিয়ে বাঙালি। একটা একটা করে যদি আমরা হিসেব করি তাহলে দেখব যিনি বেলুর মঠে গিয়ে সন্ন্যাসী হতে চেয়েছিলেন সেই নরেন্দ্র মোদী, আর আগের নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, যার আদর্শে তিনি পরিচালিত হচ্ছেন এখনো, যার নির্দেশিত পথে তিনি দেশকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই নরেন্দ্র মোদীজি আজকে প্রথমেই জোর দিলেন বেটি বাঁচাও বেটি পড়াও। নতুন দিশায় পরিচালিত করে মাত্র 1980 সালের 6 এপ্রিল যে পার্টির জন্ম হয়েছে, 84 নির্বাচনে যে পার্টি মাত্র 2টো সিট পেয়েছে সারা দেশে, তারপর 96 থেকে 99 ইতিহাস পাল্টে গিয়েছে। তারা বলেছে মিটিং এ তাদের বক্তব্যে 96-তে 13 দিনের সরকার, 98-তে 13 মাস, 99-তে এসে অটলজির নেতৃত্বে আমরা প্রায় পূর্ণ সময়ের সরকার পরিচালনা করতে পেরেছি। সেই প্রথম ইতিহাস রচনা হয়েছে 24টা দলকে সঙ্গে নিয়ে কি করে চলা যায় এবং এতগুলো মতকে একটা জায়গায় এনে পরিচালনা করার চাকরিখানি কথা না। উনি যে বিপ্লবকে পার্টি তো ছেড়ে দিয়েছে, আমরা ছাড়তাম না, ইনকোয়ারি করবো, বিচার করবো। আমার কত বড় বিচার করেন না, বিপ্লব দেবে বিচার করবো, তাই নেই চুরি জোচ্চুরি সব করছে। আধা কেলেঙ্কারের কথা মনে করে আমি তো করছি না, আরেকজনে করছে, স্বীকার তো করছে, হয়েছে তো হয়েছে।
আমার বিচার করবো উনি? কত বড় নেতা হয়ে গেছে তিনি। উত্তর দক্ষিণ ঠিকভাবে চেনে না ত্রিপুরা রাজ্যের। উনি ভারতীয় জনতা পার্টির বিপ্লব দেবের বিচার করবেন। আপনাদের মনে হয় তাইনের হেডমাস্টারিটা কে দিছে? তিনি কি বিজেপির নেতা? সিপিএম তাইনেরও কোনো ভালো লাগে না, এই কারণে বিজেপি তাই চায়। যে ভোটার তার জন্য বিপদ আসে না, পাওয়ারই শিফটিং হয়। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, যখন দাঁত চলে যায় তখন বোঝা যায় দাঁত কি জিনিস। ভারতীয় জনতা পার্টি শুধু সত্তাতে বসে থাকার জন্য সত্তা চায় না। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার মানুষের সার্বাঙ্গীন উন্নয়নের জন্য সত্তাতে থাকতে চায়। কমিউনিস্ট পার্টি সত্তাতে থাকতে চায় পার্টিকে এস্টাবলিশ করার জন্য, ক্যাডারকে এস্টাবলিশ করার জন্য। নমস্কার, কে বলছেন? আর ভারতীয় জনতা পার্টি নমস্কার, বলছি। হ্যাঁ বল। দেখুন, আসলে বিজেপি সরকার যথেষ্ট কাজ করছে, সারা ত্রিপুরায় ওরা কাজ করছে, মানুষ করছি, আমরাও করছি। বিজেপি সরকার আরো 200 বছর ক্ষমতা থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর এখন বেকারের কাজ না হোক, এইভাবে অফিসারগুলো খালি হয়ে যাক, ত্রিপুরা রাজ্যে ধ্বংস হয়ে যাক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তো খুব লাভজনক, কারণ আমরা কিছু মানুষ আছি বিজেপির কাজ খুব করছি। থাকুক, সাথে থাকুক, সমস্যা। ভারতীয় জনতা পার্টি সত্তাতে থাকতে চায়, জনকল্যাণমুখী নরেন্দ্র মোদীর কাজগুলো মানুষের কাছে। হ্যাঁ, তারা তো খুব ভালো উন্নয়ন করতেছে, উন্নয়ন করতেছে কি মানুষের জায়গার কাম নেই, তারা উন্নয়ন করতেছে, মানুষ একটা জায়গায় সংগ্রহ হচ্ছে আর কি। এটুকুই আমার। মোদীর কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেখো, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত হয়েছে, ওর ততটাই বড় মাত্রা এখানে গরম লাগছে। তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দেব না, কারণ কি নমস্কার, কে বলছেন? বিলুনিয়ার বা সাউথের লোকেদের গরম ঠান্ডা কথা বলুন। 2047 পর্যন্ত বিজেপি ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকুক, এটাই আমরা চাই। ঠিক আছে? হ্যালো, হ্যালো, সাউথের লোকেদের গরম ঠান্ডার মধ্যেই লাগে, কারণ সাউথের লোকেরা পরিশ্রম আর পরিশ্রমের ফলে বিশ্বাস করে। আর দক্ষিণের লোকেরা, আমি প্রথমেই বলেছি,
ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে যদি পরিশ্রমী কোনো ব্যক্তিত্ব কোথাও আছে সেটাই দক্ষিণের মধ্যে। রাত দিন পরিশ্রম করতে পারে, একাগ্রতা রয়েছে, বিদ্বান রয়েছে, স্কিল্ড রয়েছে, তারপরও এখানে দুইটা সিট গ্রীষ্মমুখ আর মিলনিয়ার দুটাই কমিউনিস্টের কাছে চলে গেছে। এত কিছুর পরেও কমিউনিস্ট আছে এখানে কার কারণে? এত কিছুর পরেও মানুষ কমিউনিস্টকে ভোট দেয়, কার দোষ? একবার আমরা যারা প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পার্টি পদাধিকারী নিজেরা কি কি কাজ করি তার মূল্যায়ন করা দরকার। যে পদে থাকে তার কোনো আপোষ নয়। এরা ডেমোক্রেসির কথা বলবে, ভোটাধিকারের কথা বলবে। ভারতবর্ষের মধ্যে রেগিং এর পদ্ধতি এরাই আবিষ্কার করেছে। ভারতবর্ষের মধ্যে মাওবাদী এরাই আবিষ্কার করেছে। কিন্তু আজ দেশে এমন একজন গৃহমন্ত্রী অমিত ভাই পার্লামেন্টের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে 2026 পর্যন্ত ভারতবর্ষের মধ্যে কোথাও একটি মাওবাদী থাকতে দেব। আজকের এই কার্যকর্তা সম্মেলনে বড় মাত্রায় উপস্থিত আমার মায়েরা, বোনেরা, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা। যদি ব্যবস্থিত না থাকি তো অন্য লোক ব্যবস্থিত থাকবে না। আগে নিজে ঠিক করতে হবে, নিজের রাস্তা আগে তৈরি করতে হবে, নিজের সঠিক দিশাতে যেতে হবে। আপনি আর বাকি সব লোক সত্তাধারী মানুষের সঙ্গে চলে, আপনি আর সত্তাধারী মানুষের সঙ্গে চলে। মানুষের স্বভাব পাওয়ারের সঙ্গে মানুষ থাকতে চায়। আর দক্ষিণের বাসী তো আরো বেশি, কারণ দক্ষিণের বাসী লড়াকু, দক্ষিণের বাসী পাওয়ার নিতে চায়, পাওয়ার সঙ্গে থাকতে চায়। দক্ষিণের বাসী সিংহের মতো স্বভাব, দক্ষিণের বাসী বাঘের মতো স্বভাব। পাওয়ার অ্যাবজর্ব করতে জানে। আমরা সেই জায়গায় কাজ করি না। আর লম্বা বিষয়ে চিন্তা করা রাজনীতিতে অনেক আছে। রাজনীতিতে শর্টকাট ভাবে এই 3 বছরই বুঝি আমার রাজনৈতিক জীবন। রাজনীতিতে কোনো রিটায়ারমেন্ট নেই। সাউথের লোকেরা পরিশ্রমী, এটা শীতকেও ভয় পায় না, গরমকেও ভয় পায় না, ওর সিপিএম রও ভয় পায়। আমাকে বারবার দৈবন বলছে, বলে দাদা আপনি দিল্লির কথা বলতে অসুবিধা, স্বাভাবিক আমার সঙ্গে একটু অসুবিধা হয়, অন্য জায়গায় থাকি, আপনি একটু বেশি ইয়ে করেন। এখন আর ভালো কাজ করতে পারেন, একসময় কাজ করেছে, বয়স হয়ে গেছে, পুরনো ঘরে বসে আছে। 10টা লোক যদি বিপ্লব দেব এসছে, 10 জন লোকের নাম আগে নাম তৈরি করে নিয়েছে, এসে বলে দাদা ওনারা পুরনো কার্যকর্তা, উনি প্রথম বিজেপির প্রধান ছিলেন, উনি এই ছিলেন, উনি প্রথম মন্ডল প্রেসিডেন্ট ছিলেন। এই 10টা লোককে যদি 10 মিনিট সময় লাগবে, 10 লোককে দাঁড়িয়ে দাদা একটা একটা ফোন দিয়ে দেন, क्या সমাধান? কোনো লোকসান হবে? পার্টি লোকসান হবে? মানে কোন লোকসান হবে? এই কাজটা যদি পঞ্চায়েতে কোনো কার্যক্রম করি, তো পঞ্চায়েতের মধ্যে কারা আমাদের পুরনো লোক আছে যারা কোনো পদে নেই, এদের 10টা লোককে দাঁড় করিয়ে একসঙ্গে যদি বুথ প্রেসিডেন্ট তাকে হাতে একটা করে গোলাপ ফুল দিয়ে দেয়, বা বাড়ি থেকে কোনো একটা ফুলের তোড়া তৈরি করে হাতে দিয়ে দিল, তাতে কি পার্টির লোকসান হবে? লোকসান হবে? লোকসান হবে ভাই? এই কাজগুলি কি কঠিন কাজ? এই কাজগুলি কঠিন কাজ? কেউ মনে হয়
যদি ফুল না কিনতে পারেন, দরকার হলে বিরুলিয়াতে প্রচুর বাড়ি বাড়ি ফুল গাছ আছে না? বাড়ি বাড়ি ঠাকুর পূজা দনকে ফুল গাছ তো রাখি, করবি ফুল দিয়া দেন একটা একটা করে, শিউলি ফুল দেয়া দেন একটা করে, সেরা ইতনা হি করো। একই সংগঠন বলে, একই অর্গানাইজেশন বলে আসবে না। উনিও জানেন, উনি এমনিতেই ওনার ৬৭ বছর বয়স হয়নি, ত্রিপুরা রাজ্যে মন্ত্রীও ছিলেন, এমপিও ছিলেন। দায়িত্বটা কার কাছে? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে। আমাদের কার্যকর্তাকে এক এক পঞ্চায়েতের মধ্যে গুড়বাজি, এই বাজি, এর লোক এই লোক সব বন্ধ করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট সবাই বসে আছে, পুরনো লোকরা বসে আছে, নতুনরা বসে আছে। যত কমিটি করতে পারো বেশি কমিটি করো, যেটা হবে হবে, বারবার সাব কমিটি করো, বিভিন্ন সেল বানিয়ে নাও, সবাইকে কাজের মধ্যে লাগিয়ে রাখো, কোনো কার্যকর্তা যাতে কাজের বাইরে না থাকে। আজকে সায়ন্তন এখানে মন্ডল প্রেসিডেন্ট আছে, গৌতম বসে আছে, প্রাক্তন তো হয়েছে না। বিভীষণ এখানে বসে আছে, প্রাক্তন জেলা সভাপতি, নতুন বসে আছে না। ৩ বছর পরে সেও প্রাক্তন হবে, সবার জন্য সেই দিনটা একদিন আসবে। আমিও তো প্রদেশ সভাপতি ছিলাম, এখন প্রাক্তন সভাপতি, রাজীব বাবু সভাপতি। হয় না? ব্যবস্থার পরিবর্তন হয় না? কিন্তু কাজ দিয়ে রাখে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিপ্লব দেবকে, কাজ দিয়ে রেখেছে না? পার্টি দেয়নি, হরিয়ানার প্রভারী বানায়নি, দিল্লিতে ইলেকশনের দায়িত্ব দেয়নি, উড়িষ্যাতে ইলেকশনের দায়িত্ব দেয়নি, বিপ্লব দেবকে বসিয়ে রাখেনি পার্টি। নমস্কার, কে বলছেন? বিপ্লব দেবের কাছ থেকে কাজ। হ্যাঁ বলুন। বলছি যে দোলনায় বসে রাজনীতি করা হলো এক হিসাব, আর বিরোধী রাজনীতি করা হলো আরেক হিসাব। বহুত টাফ ব্যাপার, রাজনীতির বিষয় বড় টাফ ব্যাপার। বুঝতে পারছি বিপ্লব যেটা করছে এটা ঠিক আছে, অনেক কিছু বলতে আছে। শুরু তো অন্যান্য কোনোদিন শুনলি, ঠিক আছে, আপনার পরে মুখ্যমন্ত্রী হয়েছে, কিভাবে হয়েছে সেটা বুঝতে পারি নাই। দোলনা করে আমি বসে দিচ্ছি কিন্তু বিষয়টা হলো যে রাজনৈতিক বিষয়টা কিন্তু খুব টাফ ব্যাপার। কিন্তু কমিউনিস্টগণ, কংগ্রেসকণ, বিজেপিগণ মানে বিষয়টা বুঝতে পারি নাই। আমরা আপনাকে কংগ্রেস থেকে আমরা দুঃখ দুর্দশা বুঝে এসেছি, ঠিক আছে, যে এটি বলতে আছে কিন্তু সেটা বুঝতে পারছি না। রাজনৈতিক বিষয়টা খুব টাফ ব্যাপার। কিন্তু তখন ধীরে 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 সিঁড়ি বেয়ে উঠতে হয়, এটাও বুঝতে পারি নাই, এত সিঁড়ি পেতে পারি নাই। এত দোলনা করে আমি বসে দিয়েছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, সে কি করেছে এটা তো বুঝতে পারছি। কিন্তু বর্তমান যে মানিক শাহ যেটা করতে আছে, মোটামুটি এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে একটা ভালো একটা জায়গাটা আছে, বা বিভিন্ন দিক দিয়ে নেশা বা এই সেই নিয়ে যাই কিছু করতে দমন অনেক কিছু করতে আছে। কিন্তু যে বিষয়গুলি করতে আছে এই দিয়ে আমি আমার পছন্দ হয় কিনা আর কি, এই আর কি আমার বিষয়। কঠিন ব্যাপার, রাজনৈতিক বিষয়টা বড় কঠিন ব্যাপার, ঠিক আছে বিষয়, এটা আমার বক্তব্য। ঠিক আছে, কাছ থেকে কাজ নিয়েছে পার্টি, তার জন্য আমি সমস্ত প্রধান, উপপ্রধান, নির্বাচিত প্রতিনিধি, চেয়ারম্যান অনুষ্ঠান দেখতে পাচ্ছি এখন, সেই সম্পর্কে দুটো বিষয় বলতে চাই। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব উনি বলছেন আজকের দেখলাম প্রোগ্রামে যে ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা উনি নাকি ত্রিপুরার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কিছুই চেনেন না। আমি আপনাদের মাধ্যমে উনার কাছে শুধু ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করতে চাই। প্রথমত বলতে চাই, উনি সম্ভবত 16-17 সাল থেকে ত্রিপুরা রাজনীতিতে,
আর জিতেন বাবু এই ত্রিপুরায় 21 বছরের মন্ত্রী, 5 বছরের পার্লামেন্টের মেম্বার, প্রায় 25-26 বছরের সংসদীয় রাজনীতি, ছাত্র যুব রাজনীতি, একজন ফুরকাওয়া নেতৃত্ব। এটা মানুষ জানেন। আমি বলছি এই কারণে যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যিনি ভালোই চেনেন, আচ্ছা 5 বছরের মুখ্যমন্ত্রী থাকার দায়িত্ব উনি কেন পেলেন না? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আজকে প্রোগ্রামটা করছেন, বারবার ছবি আসছে ওনার, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এবং এই রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার কাছে প্রশ্ন রাখতে চাই। উনি যখন এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন তখন আপনাদের টিভি যে 24 এর অফিস, আপনাদের একটা পত্রিকা অফিস, এখানে দেশের কথা যে অফিসের পাশে সিপিএম এর অফিস, অন্যান্য অফিস, এগুলা যে ভাঙচুর হয়েছিল, এই ঘটনায় এই প্রশ্নটা কি বলবেন বিপ্লব বাবু? আপনার কাছে সরাসরি আমি বলতে চাই, ধৈর্যের একটা সীমা আছে এই রাজ্যের মানুষের। বলুন তো, আপনার সময় যে একদম লাঠি সোটা হাতে দিয়ে আজকে যিনি সভাপতি, উনিও তো একদম সামনের সারিতে ছিলেন। এই যে ঘটনাগুলি ঘটলো, এরা শুধু যা বলবে তাই মানুষ মেনে নেবে, এটা কি হয়? কি বলতে চান? আসলে সত্যি বলছেন, উনি গভীরতা ভাবতে চাইছেন। এখন কিন্তু বিজেপির সেই আগের অবস্থানটা নেই, মানুষ কিন্তু ঢুকে দাঁড়াচ্ছে। আমি যে জায়গা থেকে কথা বলছি আপনাকে আমি বলছি, আজকে 2 দিন যাবৎ অন্ধকারে নিমজ্জিত আমাদের এলাকা। এই উত্তরের একটা সাব ডিভিশন অন্ধকারে নিমজ্জিত, কোনো হেলদুল নেই। মাননীয় রতন বাবু একটু খোঁজ দিয়ে দেখুন তো, গোটা শহর এবং গ্রাম অন্ধকারে নিমজ্জিত। আপনারা বলছেন যেমন খুশি তেমন কথা, ভয়ঙ্কর পরিস্থিতি। এই কথাগুলি বলে মানুষ লেখা পাচ্ছেন, মানুষ কিন্তু তার যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী দিনে প্রস্তুত হচ্ছেন। আমি বললাম এই কারণে, এই রাজ্যের একজন সাধারণ জনগণ হিসাবে আর সহ্য করার মতো না তাদের এই আবুল তাবুল বক্তব্য। আবুল তাবুল যেমন খুশি যেমন বক্তব্য লাইক আমরা ছোটবেলা করতাম, আজকের এই সরকারটা চলছে এমন একটা, এই কি এক এক মন্ত্রী এক এক বিবৃতি, এক এক নেতা এক এক বিবৃতি, কি সরকারটা চলছে, এটাই আমি আপনাদের মাধ্যমে বললাম। হয়তো রাজনৈতিকভাবে এই কর্মসূচিকে জোরালো করার চেষ্টা করছে, সরকারি অনুষ্ঠানগুলোতেও অংশগ্রহণ করে প্রত্যেকে সরকারের ভাবনা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্টের কাজকর্ম সবকিছু তুলে ধরে জনসম্মুখে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিজেপি সরকার কেমন করে কাজ করছে, বিজেপি সরকার কার কার জন্য কাজ করছে, আর সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সর্বত্রই মেগা কর্মসূচির মধ্য দিয়ে হয়তো মাটির উর্বরতা মাপছেন টিম মানিক সাহা। আপনারা দেখতে থাকুন PB24, আর অনেক বিষয় থাকবে। এখনকার মতন আমি শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।